আসসালামু আলাইকুম সবাইকে। বিয়ের শিকল গল্পের 32 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। তপ্ত দুপুর নেমে এসেছে শহরের ছাদে ছাদে। রোদ যেন আগুনের মতো ছড়িয়ে পড়েছে বাতাসে। দিগন্তের ওপার থেকে সূর্য গলিত সোনার মতো ঝরে পড়ছে প্রতিটি ইট পাথরের গায়ে। গাছের পাতাগুলো ক্লান্ত, নিস্তেজ বাতাসের স্পর্শ পর্যন্ত কুকড়ে যাচ্ছে যেন। হাওয়া নেই, নেই কোনো শব্দ। দূর থেকে ভেসে আসছে একটা কাকের কর্কশ ডাক, একঘেয়ে আর বিরক্তিকর। ছাতা হাতে বেরিয়েছে ঝুমুর আর নবীন দুজন। পথে পথিক কম, পিচঢালা রাস্তাগুলো কাঁপছে গ্রীষ্মের মরিচিকায়। মানুষগুলো যেন রোদ থেকে পালিয়ে বেড়াচ্ছে, আর ছায়া খুঁজে পাওয়া যেন আজ কোনো বিলাসিতা। এই দুপুরের সময় যেন ঘুমিয়ে পড়েছে ঘড়ির কাঁটা চলছে। তারপর বলল, শোনো নবীন, আমার সামনে মাসে লাস্ট ইয়ারের এক্সাম আছে, তুমি আজকে আমাকে বাড়ি পৌঁছে দাও। নবীন মন দিয়ে ঝুমুরের কথাগুলো শুনলো, কি এক সময় ভেবে বলল, ঠিক আছে, আমি মায়ের সাথে কথা বলবো, বিকেলে বলছি। তারপর বলল, ভাবলে কিন্তু চলবে না, আম্মু আজকেই দুপুরে ফিরবেন, আমাকে যেতেই হবে। বিষয়টি বুঝতে পারছে নবীন। এই তো শেখ পরিবারের বাকি সদস্যরা একটু বাইরে গেছে দুদিনের জন্য, আজকেই ফিরে আসবে, ঝুমুরকে যেতেই হবে। নবীন অমত করলো না। বই পড়ুয়া মেয়েটা যে তাকে ভালোবাসে এটাই তার জন্য যথেষ্ট, আর কি লাগে। এখন তাকে পড়াশোনার সুবিধা করে দেওয়া উচিত। আর এদিকে দুপুর হয়ে এসেছে সেই কখন, এখনো ঘুম থেকে উঠতে পারেনি ফারা। মূলত ফারাকে উঠতে দেওয়া হয়নি। দুহাতে জাপটে ধরে শুয়ে আছে তাসফিন। চোখ পিটপিট করে তাকালো ফারা। লোকটাকে যতবার দেখছে ততই রাতের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এর আগে তো কখনো এমন ছিল না। তার উন্মাদনা সবকিছু অন্তরাত্মা কাঁপিয়ে তুলে ফারার দৃষ্টি সরিয়ে জানালার দিকে ফেললো সে। সূর্য এখন মাথার উপর, অথচ তারা এখনো ঘুমাচ্ছে। সে না হয় ঘুমোচ্ছে, কিন্তু ফারা, তাকে কেন উঠতে দেওয়া হচ্ছে না। তারপর বলল, শুনুন না লেফটেন্যান্ট সাহেব, উঠুন, সরুন, আমি ব্যথা পাচ্ছি। কেউ শুনলো না ফারার কথা। উল্টো হাতের বাঁধন দৃঢ় হলো তার, খুব শক্তভাবে জড়িয়ে ধরেছে তাকে। ব্যথায় অস্ফুট স্বরে ঘুঙাতে লাগলো ফারা। প্রাণ পাখিটা যায় যায় অবস্থা। ফারা বলল, শুনুন না প্লিজ, এবার তো উঠুন। তাসফিন বলল, উহু, আর কিছু সময়। জড়টা কণ্ঠে বলা প্রতিটি বাক্য তীব্রভাবে কর্ণ স্পর্শ করলো ফারার। নেশাক্ত কণ্ঠে হুঁশ হারাচ্ছে সে। রাত থেকে একইভাবে জড়িয়ে আছে তাকে, একটু ছাড় দেয়নি। রাতে ঘুমানো পর্যন্ত দেয়নি ফাজিল কমান্ডার তাকে। যখন একটু ঘুমোতে চেয়েছিল ঠিক তখনই বুকে নিজের জায়গা করে নিয়েছে। ফারা বলল, না না সরুন, আমি উঠবো, ওয়াশরুমে যাব। তাসফিন বলল, না আরেকটু ঘুমাই। ফারা বলল, না ওয়াশরুমে যাব তো। এইবারে মুখ তুলে তাকালো তাসফিন। চোখের কার্নিশ লাল হয়েছে তার। ফারা পিটপিট করে দেখলো প্রণয় পুরুষকে। পরপর নাক ডুবিয়ে দিল গলায়। লম্বা নিঃশ্বাস টেনে কিয়ৎক্ষণ একইভাবে শুয়ে রইল। হাঁপফাঁস করছে ফারা। চট করে পাশের টাওয়েল তুলে কোমরে জড়িয়ে নিল তাসফিন। উঠে দুহাতে পাজাগুলো তুলে নেয় তার তুলতুলে ফুটফুটে বউটাকে। পরনের সফেদ রঙের শার্ট এখন শুকিয়ে গেছে, যা বাকি রাতটুকু ফারার নাজুক বদনে লেপটে ছিল। ফারা বলল, আমি পারবো যেতে। তাসফিন বলল, পারবে না সুখ। ওয়াশরুমের দরজার সামনে আস্তে করে ফারাকে নামিয়ে দিল তাসফিন। তাসফিনের দিকে তাকাতে পারছে না ফারা। এক টুকরো সাদা বস্ত্রে নিজেকে ঢেকে রেখেছে সুদর্শন পুরুষ। তাকে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখছে ফারা। খুব কাছ থেকে আদরে আদরে ভাব, উন্মাদনা আর অস্থির হয়ে বলা প্রতিটি বাক্য শুনছে ফারা। দাঁড়িয়ে থাকা বড্ড মুশকিল। চট করে ভেতরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল ফারা। এলোমেলো চুলগুলো আরো একটু এলোমেলো করে দরজার দিকে তাকালো তাসফিন। উষ্টপুষ্ট খেলে চলেছে দুষ্ট হাসি, যে হাসিটুকু শুধু ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করে এগিয়ে চলেছে। বিকেল হয়ে এসেছে প্রায়। ফারা উঠে রান্নাঘরে গিয়ে চমকালো। ইতিমধ্যে অল্প কিছু খাবার বানিয়ে ফেলেছে তাসফিন, সেগুলো টেবিলে রাখা আছে। চমকের পর চমক পাচ্ছে ফারা। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ তো বড্ড রোমান্টিক আর বেপুরাতা বুঝতে আর বাকি নেই ফারার। ঠোঁটের কোণে দেখা মিলল অমায়িক হাসিটা। তাসফিন বলল, চলে আসুন মিসেস শেখ। ফারা বলল, হুম। নাজুক মেয়েটা ছোট কদম ফেলে এগিয়ে গেল। কাছাকাছি আসতে আরো একটু অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলো তাসফিন। চেয়ারের বদলে নিজের কোলেই টেনে নিল লজ্জায় আড়ষ্ট হওয়া প্রণয় কন্যাকে। চমকালো ফারা, চমকালো বটে। আর এদিকে পৃথা খুব অসুস্থ। নিহাল সকাল সকাল তাকে দেখতে গিয়েছে। বাড়িতে কেউ নেই, তার চাচা চাচি সেই ছেলেটাকেই দেখতে গিয়েছে, যার সাথে পৃথার বিয়ে ঠিক করেছে। ঢুকেই দেখলো বসার ঘরে এলোমেলো ভাবে বসে আছে পৃথা। চোখ মুখ কেমন শুকিয়ে গেছে মেয়েটার। মেয়েটা নিজের বড্ড অযত্ন করে। আচ্ছা, নিহাল কেন পারছে না তাকে ভালোবাসতে? কেন পারছে না একটুখানি মনে জায়গা দিতে? দরজায় কড়া নাড়তেই হকচকিয়ে উঠলো পৃথা। চোখের সামনে নিহালকে দেখে পিলে চমকে ওঠে তার। তারপর বলল, আপনি আপনি এখানে? নিহাল উপরে গিয়ে মাথা দুলাই। জর্দগ্ধ শরীরে উঠে দাঁড়ালো পৃথা। চওড়া হেসে বলল, ভেতরে আসুন। ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো নিহাল। সূক্ষ্ম নিঃশ্বাস ফেলে বলল, চোখে মুখে এমন অবস্থা কেন? শুনলাম জ্বর এসেছে। নিহালের কথায় ভরকালো পৃথা। শুকনো ঠোঁট জোড়া আলতোভাবে ভিজিয়ে বড় আবদার করে বলল, আমার একটা আবদার আছে, রাখবেন? ভ্রু বাঁকালো নিহাল। সন্ধিহান কণ্ঠে বলল, কি আবদার? পৃথা নিজেদের মধ্যে দূরত্ব ঘুচিয়ে সাহস করে হাতটা ধরে নিল নিহালের। অশ্রুসিক্ত নয়নে ফিসফিসিয়ে বলল, আমাকে বিয়ে করবেন নিহাল? আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু আমি যে আপনি ছাড়া কাউকে কল্পনাই করতে পারি না। আমার ভীষণ দমবন্ধ লাগে। প্লিজ আমাকে বিয়ে করে নিন। আমি কখনো স্ত্রীর অধিকার চাইবো না, শুধু আপনার সাথে থাকতে চাই, আপনার আশেপাশে থাকতে চাই। কর্ণগোচরের বাক্যগুলো স্পর্শ করা মাত্রই ছিটকে দূরে সরে এলো নিহাল। তারপর বলল, মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি আজে বাজে কথা বলছো? পৃথা বলল, প্লিজ প্লিজ আপনি আমাকে বিয়ে করে নিন। আমি কথা দিচ্ছি কখনো আপনার কাছে ভালোবাসা চাইবো না। নিহাল আশ্চর্য হচ্ছে, শরীর কাঁপছে তার প্রচন্ড রাগে। কিরমিরিয়ে বলল, আমার ভুল হয়েছে এখানে আসা।
আমার মোটেও আসা উচিত হয়নি। কথাটা তীরের ফলার মতো বুকে এসে বিধে পৃথার, কিন্তু নিহাল তা দেখে না। রাগ নিয়ে বেরিয়ে গেল দরজা থেকেই। ফ্লোরে বসে হো করে কেঁদে উঠল মেয়েটা। একতরফা ভালোবাসাগুলো কেন এত কষ্টের হয়? আর এদিকে গাড়ি চলছে আপন গতিতে অবিরাম অকুব হয়ে। পথের ধারে জমে থাকা ধুলোবালি, চাকা ঘূর্ণায়মান, বাতাসে উড়ে যাচ্ছে ধুলোর পরত, পেছনে রয়ে যাচ্ছে অস্পষ্ট এক স্মৃতিমাখা রেখা। জীবনের মতোই এই চলার মাঝেও কোথাও থেমে থাকার কোনো নাম নেই। আকাশের সূর্য যেন এক নীরব সাথী, তার আলোয় গাড়ির ধাতব গায়ে পড়ছে সোনালী ঝিলিক। চারপাশে নীরব প্রকৃতি, মাঝে মাঝে এক আটটা পাখির ডাক, আর রাস্তা সেই গাড়ির একটানা গতিতে। কোথায় যাওয়া হচ্ছে জানা নেই ফারার। এই তো সকালে খাবার শেষ হতে না হতে তাকে নিয়ে বেরিয়ে পড়েছে তাসফিন। বলছেই না কোথায় যাচ্ছে। তারপর বলল, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? তাসফিন বলল, জাহান্নামে। তাসফিনের প্রত্যুত্তর শুনে ঘাবড়ে গেল ফারা। তারপর বলল, একটু ভালো করে কথা বলতে পারেন না? এমন করেন কেন? তাসফিন বলল, কাছে আসো, এত ভালো করে কথা বলবো যে কেঁদে ফেলবে। মুখখানি চুপসে গেল ফারার। হিনহিনে গলায় বলল, সদা এমন করেন কেন আপনি? হৃদয় কুঞ্চিত করে তাকালো তাসফিন। প্রশ্নবিদ্ধ চোখে বলল, কেমন করি? প্রত্যুত্তরে কিছু বলল না ফারা, চুপটি করে বসে রইল। কোথায় যাচ্ছে তা জানা নেই, কিন্তু যেতে যেতে এই সফরটা তো একটু উপভোগ করাই যায়। জানলার কাজ নামিয়ে দিল ফারা। স্বচ্ছ আকাশটা তার সামনে ভেসে উঠেছে। কি সুন্দর চারিদিকটা। সারি সারি গাছপালা পিছনে ফেলে এগিয়ে চলেছে তারা। তারপর বলল, উফ, কিছু না করাতেই খালি বলে এমন করি, কিছু করলে তো রক্ষা থাকবে না। কথাটা বলে চোখ টিপে তাসফিন। লজ্জা পেয়ে গেল ফারা। খুব ব্যাপাস কথা বলে দুষ্টু কমান্ডার তার। আর এদিকে সাইফুল বেঁচে নেই খবরটা ইতিমধ্যেই শেখ বাড়িতে ঝড় তুলেছে রীতিমতো। স্তম্ভ হয়ে বসে রইল নূপুর। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে তার। নিহাল এসেছে কিয়ৎ সময় পূর্বে। তাসফিন নিজেই বলেছে তাকে এসে সবটা বলতে, এবং পরপরই যেন নূপুরকে সামলায়। তাকে সামলানোর দায়িত্ব তার। নিজের স্বামীকে নিজ হাতে শাস্তি দিয়েছে তারই ভাই। তারপর বলল, কেন সব করেছে তাসফিন ভাইয়া? নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে রুবেনা শেখের। নিহাল একে একে সবটা বলল। কিভাবে সাইফুল সোহার্দের সাহায্যে অস্ত্র পাচার করছে এত বছর ধরে। শুধু এসব নয়, আরো অনেক খারাপ কাজকর্মের সাথে যুক্ত সে। এবং কি সে ফারার সাথে ঠিক কি কি করেছে কোনো কিছুই আর শুনতে পারছে না নূপুর। চট জলদি উঠে ছুটে গেল সে নিজ কক্ষে। দরজাটা বন্ধ করে হাঁটু গেড়ে বসে পড়ল তৎক্ষণাৎ। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অবাধ অশ্রুকণা। কাকে ভালোবেসেছিল সে? এমন একটা নিষ্ঠুর মানুষকে, যে কিনা তার কথা বাদ দিক, তার ছোট্ট বাচ্চাটার কথাও ভাবেনি। বুকের ভেতরটা হু হু করে কেঁদে উঠল নূপুরের। গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে সে। ড্রয়িং রুমে বসে থাকা প্রতিটি সদস্য কেঁপে উঠল তার কান্নায়। চমকালো নিহাল। রুবেনা শেখ, রিজওয়ান শেখ উপরের দিকে যেতে চাইলে বাধা প্রদান করে সে। তারপর বলল, আপনারা যাবেন না কেউ? কাঁদতে দিন ওকে। বুক ভার হয়ে আছে, একটু কাঁদলে চোখের পানির সাথে সাথে ভেতরের কষ্টগুলো বেরিয়ে আসবে। রুবেনা শেখ বলল, আমার মেয়েটার সাথে এমন না হলেও পারতো। হু হু করে কেঁদে উঠলেন রুবেনা শেখ। স্ত্রীর কান্নায় বুকে ব্যথা অনুভব করছে রিজওয়ান শেখ। হঠাৎ করে কি হয়ে গেল তাদের পরিবারের সাথে? আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে। অবস্থা খুব একটা ভালো নয়। বাইরের ঝড় কিছুই নয় নূপুরের মনের ঝড়ের থেকে। ছোট্ট মাহিরকে বুকে জড়িয়ে চুপচাপ বসে আছে সে। বৃষ্টির প্রতিটি ফোঁটার সাথে নিজের চোখের পানিটা পড়ছে টুপটাপ করে। ঠক ঠক আওয়াজ হতেই চমকে ওঠে নূপুর। বসে থাকা মাহির চট করে গিয়ে দরজা খুলে দিয়ে বলল, আঙ্কেল। নিহালকে দেখে কুলে উঠে গেল মাহির। মৃদু স্বরে হাসলো নিহাল। পেটে সুরসুরি দিয়ে মাহিরকে হাসাতে হাসাতে অস্থির করে তুলল। তারপর বলল, আম্মু কোথায়? মাহির বলল, ভেতরে আছে। জানো আঙ্কেল, আম্মু খুব কাঁদছে। আমাকে বলছেও না কেন কান্না করে। আর বলছে আমার আব্বু নাকি আর কখনো আসবে না। বুকের ভেতর মুচড় দিয়ে উঠলো নিহালের। ছেলেটা নিষ্পাপ, ছোট্ট একটা বাচ্চা। তার তো কোনো দোষ ছিল না, তবে কেন এমন হলো? কোনো কিছু জানা নেই তার। তারপর বলল, মাহির, নিচে নানু আছে, ওনার কাছে যাও। উনি কিন্তু তোমার জন্য দই এনেছেন। দইয়ের কথা শুনে চোখ দুটো চকচক করে উঠলো মাহিরের। স্তন্য পায়ে ছুটে যায় নিচের দিকে। মলিন হাসে নিহাল। ভেতরে ঢুকে দেখে নূপুর একই ভঙ্গিতে বসে আছে। নিহাল ক্ষীণ দ্বিধা নিয়ে এগিয়ে এসে বসলো তার পাশে। তারপর বলল, নূপুর। হকচকিয়ে গেল নূপুর। ফিরে তাকালো তরিত। চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে আছে তার। দীর্ঘশ্বাস ফেললো নিহাল। তারপর বলল, জানো, জীবনের কিছু কিছু মুহূর্ত কঠিন আসে, তখন আমাদের তা সামলে উঠতে সময় লাগে। তো তারপরেও সেই কঠিন মুহূর্তে আমাদের শক্ত থাকতে হয় নিজেকে। তুমি যদি এভাবে ভেঙে পড়ো, তাহলে মাহিরের কি হবে বলো তো? তুমি সাইফুলকে ভালোবাসো, তাই হয়তো ওর জন্য। নূপুর বলল, না, বাসি না ভালো। আমি ওই শয়তানের জন্য কাঁদছি না, আমি কাঁদছি মাহিরের জন্য। আমার ছেলেটা যেন অমর না হয়। চোখে হাসে নিহাল। নূপুরের পাশে ফ্লোরে বসে পড়ে সে। লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আমি কখনো ভাবিনি সাইফুল এত নিষ্ঠুর একজন মানুষ, এতটা খারাপ, এতটা নিচ কখনোই ভাবিনি। ফারা আমাদের সবার খুব আদরের। আমি কখনোই ভাবিনি নরপিশাচ ওর দিকে এভাবে নজর দিবে। তারপর বলল, হুশ, চুপ যাও, কথা বলো না নূপুর। সবটা ভুলে যাও, ভুলে যাও সেই শয়তানকে। ওরকম কেউ তোমার জীবনে ছিল, তাও ভুলে যাও। ফিরে তাকালো ঝুমুর। মুচকি এসে বলল, ভুলে গেছি, সেই কখন। তারপর বলল, কষ্ট হচ্ছে খুব। ঝুমুর বলল, না, আফসোস হচ্ছে খুব। দুজনের মধ্যে পিনপতন নীরবতা। আকস্মাৎ সেই নীরবতা ভেঙে নূপুর ফিসফিসিয়ে বলল, আচ্ছা, আপনি আমার জন্য এখনো একা রয়ে গেছেন, তাই না নিহাল ভাইয়া? আপনি আজও আমাকে ভালোবাসেন? থমকে রইল নিহাল। কিছু বলার মতো ভাষা নেই তার। কি করে বলবে, হ্যাঁ, আমি আজও তোমাকে ভালোবাসি, আগামীতেও ভালোবাসবো? নিহাল বলল, হয়তো হ্যাঁ। নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে নূপুর। এতটা ভালোবাসা সেদিন পায়ে ঠেলে দিয়েছিল, আজ বড্ড আফসোস হচ্ছে তার। তবে সে কখনোই চাইবে না তার মতো বোকা নির্বোধ মেয়ে নিহালের জীবনে আসুক।
আসবে কি বলছে, এসে গেছে। পৃথা মেয়েটাকে দেখছেন উপর, নিহালকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু নিহাল সে কেন ভালোবাসে না? ধ্যাৎ, কি বুকা নূপুর, সেই তো কাটা হয়ে আছে নিহালের জীবনে। আর এদিকে আরিয়ান তাসফিনকে ফোন করে বলছে ওদিকের কি অবস্থা। তাসফিন বাড়িতে থাকেনি, তার কারণ আছে, সে ফেস করতে পারতো না তার বোনকে। অবশ্য এটাও জানে নিহাল আরিয়ান সবটা সামলে নেবে। আরিয়ান চিন্তিত কণ্ঠে বলল, নূপুরের অবস্থা এখন ঠিক আছে, নিহাল সবটা সামলে নিয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল তাসফিন, তারপর বলল, আমি খুব শীঘ্রই ফিরবো, ততদিনে তোরা ওদের খেয়াল রাখিস প্লিজ। আরিয়ান নির্বিকার কণ্ঠে বলল, তুই চিন্তা করিস না, আমরা আছি, আমরা এদিকটা সামলে নেব। চিরিচিরি বৃষ্টি পড়ছে, বৃষ্টি নেমেছে সারাদিন ধরে, পাহাড়ের গায়ে যেন মেঘ ছুঁয়ে থাকা এক অলস দুপুর। দিগন্ত জোড়া সবুজে ভেজা পাহাড়গুলো ঢেকে গেছে ধোঁয়াটে কুয়াশায়। দূরের দৃষ্টিটুকু আবছা হয়ে আসে বৃষ্টির পর্দায়।